নির্বাচনের পরপরই আমরা এটি দেখতে পাই, ছোট দলগুলো আর বাজারে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। কারণ আপনি নিজেই বলছিলেন আরও 5 বছর পরে আগামী নির্বাচন। এই 5 বছর চলা এবং রাজনৈতিক পরিভাষা ব্যবহার করে কর্মসূচি দিয়ে আমার ধারণা ছোট দলগুলোর জন্য অনেক কঠিন। আর যেহেতু দেশ মোটা দাগে বিভক্ত হয়ে গেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে এবং জামাতে ইসলামী ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। আমি তো বলবো অবিস্মরণীয় রেজাল্ট করেছে। বাংলাদেশের স্বাধীনতা চায়নি যে দলটি, সেই দলটি আজকে পার্লামেন্টে আপনার 76-77 বিরোধী দল, প্রধান বিরোধী দল। আপনি কি চান? এবং সবচেয়ে বড় মেজরিটি, এবং তাকে শহীদ মিনারে যেতে হচ্ছে নিয়ম রক্ষার জন্য, স্মৃতিসৌধে যেতে হচ্ছে, যেটা তার রাজনীতির অংশই না। সে তো এই স্মৃতিসৌধ, শহীদ মিনার এগুলোতে বিলিভ করে না। আচ্ছা, কাজে আমাদের এই বাস্তবতাও কিন্তু মেনে নিতে হলো 24-এর পরে, যে স্বাধীনতা বিরোধীদের দল এবং ধর্ম যিনি জান্নাতের টিকিট বিক্রি করেছেন নির্বাচনের আগে, তাদেরকে আমরা পার্লামেন্টে প্রধান অপোজিশন হিসাবে দেখতে হলো। দেখুন, আপনাকে বলি, তারেক রহমান বগুড়ায় যে কথাটি বলেছেন ষড়যন্ত্রের কথা, আমি ঠিক ষড়যন্ত্র বলবো না, কিন্তু আমি বলবো যে তারা একটা কঠিন রাজনীতি বেছে নিচ্ছে, জামাতে ইসলামী এবং এনসিপি এই জোটটি। দেখুন, জামাত কি বাংলাদেশের সংবিধানে বিলিভ করে? তাদের সংবিধান কি? তাদের তো ইসলামী, তাই না? তাদের রাজনীতির সংবিধান তো ভিন্ন। কিন্তু তারা আমাদের সংবিধান সংস্কার নিয়ে এত আগ্রহী কেন? কারণ হচ্ছে যে আপনার সরকারকে তারা চাপের মুখে রাখতে চায়। এটি কিন্তু নির্বাচনের আগের থেকেই তারা শুরু করেছে। তারা বারবার বলেছে বিএনপি টেন্ডারবাজি, চাঁদাবাজিতে আগ্রহী এবং বিএনপি সংস্কারে আগ্রহী না, বিএনপি সরকারে গেলে আবার দুর্নীতি জেঁকে বসবে, ইত্যাদি ইত্যাদি।